নমস্কার বন্ধুরা, সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এসেছি মদনপুর স্টেশন থেকে কিছুটা দূরে বিরোহী গ্রামে মদন গোপাল মন্দিরে। আজ থেকে প্রায় 300 বছর আগে নদিয়া জেলার রাজা কৃষ্ণচন্দ্র রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন। তো এই মন্দিরের রয়েছে অজানা ঘটনা, অজানা ইতিহাস। আর মন্দিরের বিগ্রহ আপনাদের দর্শন করাবো, দেখুন, খুবই ভালো লাগবে। আর এই অজানা ইতিহাস জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এই মুহূর্তে আছে আমি মদনপুর স্টেশনে। আমি দমদম স্টেশন থেকে গেদে লোকাল ধরেছিলাম। আমার এখানে আসতে টাইম লাগলো 1 ঘন্টা, আর ভাড়া পড়েছিল 15 টাকা। তো এই মদনপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে ওই যে সামনে ক্রসিংটা দেখছেন, ওই ক্রসিংটা ধরে ডান দিকে বাইরে বেরিয়ে কিছুটা হেঁটে গেলে ওখান থেকে টোটো বা অটো পাবেন। তো মদনপুর স্টেশনে নেমে ক্রসিং দিয়ে ডান দিকে এই রোডটা ধরে কিছুটা হেঁটে আসুন 3 মিনিটের মতন। এসে এইখান থেকে এই যে টোটোগুলো দেখছেন, এই টোটোগুলোই কিন্তু যাবে বিরোহী মদন গোপাল মন্দির। আচ্ছা, এই টোটোটা যাবে বিরোহী মদন গোপাল মন্দির? হ্যাঁ, বিরোহী মদন গোপাল মন্দিরেই যায় এটা। কত ভাড়া? 15 টাকা। কতক্ষণ টাইম লাগবে? এই 12 থেকে 14 মিনিট। একদম মন্দিরের সামনে নিয়ে যাবে? একদম মন্দিরের কাছেই। আর কখন ছাড়বে? ছাড়বে এখানে 6 জন হলেই আমরা ছাড়ি। প্যাসেঞ্জার হলে ছাড়বে? হ্যাঁ, প্যাসেঞ্জার হলেই ছাড়ি। এখানকার প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর। দুই দিকে সবুজ ক্ষেত, মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা চলে গেছে, বেশ ভালো লাগছে। তো এই মন্দির আসবেন কিভাবে? শিয়ালদা থেকে রানাঘাটগামী যে কোনো লোকাল ট্রেন ধরে মদনপুর স্টেশন, কল্যাণীর পরেরটাই হলো মদনপুর স্টেশন। স্টেশনে নেমে ডান দিকে বাইরে বেরিয়ে টোটো ধরে চলে আসতে পারবেন। আর যদি সড়ক পথ ধরে আসেন তাহলে 34 নম্বর জাতীয় সড়ক ধরে বারাসাত হয়ে হরিণঘাটা পেরিয়ে এই মন্দিরে আসা যায়। পৌঁছে গেলাম সেই 300 বছরের পুরনো নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত মদন গোপাল মন্দিরে। তো চলুন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি। মন্দিরটি শ্বেত পাথরের উঁচু বেদির উপর তৈরি। মন্দিরের গর্ভগৃহের মূল প্রবেশপথ একটাই। মন্দিরের বিপরীত দিকে রয়েছে নাট মন্দির। মন্দির চত্বরটি খোলা এবং মন্দিরের পরিবেশটিও বেশ সুন্দর। সকাল এখানে 4টেই খোলে, 4:30 মঙ্গল আরতি হয়। তারপর আবার 8টার সময় বাল্য সেবা দেওয়া হয়, 8:30টার মধ্যে বাল্য সেবা হয়ে যায়। আবার দুপুর 12টায় ভোগ লাগে, 12:30 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে। ভোগ আরতি হয়ে মন্দির বন্ধ হয়। আবার সন্ধে 5টার মধ্যে মন্দির খুলে যায়। 7টার সময় সন্ধ্যারতি হয়। 8টা 8:30টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ঠাকুর শয়নে চলে যায়। আচ্ছা, এখানে উৎসব অনুষ্ঠান কি কি হয়? এখানে অনুষ্ঠান বলতে জন্মাষ্টমী, রাধাষ্টমী, দোল, ভাইফোঁটার বড় মেলা হয়। জন্মাষ্টমীতে বিশাল অনুষ্ঠান হয়। তারপর দোলের মেলা হয়। আচ্ছা, এখানে ভক্তরা এসে যদি অন্নপ্রসাদ চায় তাহলে পাবে কি? অবশ্যই, যে কোনো ভক্ত যখনই আসুক অন্নপ্রসাদ তাদের দেয়া হয়, কিন্তু যদি বেশি পরিমাণে হয় তখন তার জন্য আলাদা নির্ধারিত মূল্য ধরা আছে। আর এমনি মানে বসিয়ে খাওয়ালে মূল্য দিতে হয়? হ্যাঁ 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 হ্যাঁ। আর ফোনের মাধ্যমে যোগাযোগ করতে হবে? অবশ্যই, যদি কেউ ফোনের মাধ্যমে যোগাযোগ করে, কেউ যদি সকালবেলা এসেও বলে তাহলেও তাকে প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা করে দেওয়া হয়। এই যে মদন গোপাল, আমাদের এখানে মূল স্টেশন মদনপুর স্টেশন নাম হচ্ছে মদন গোপাল মদনপুর। এই যে আমরা যে স্থানে এখন দাঁড়িয়ে রয়েছে এই স্থানটার নাম হচ্ছে বিরোহীর মদন গোপাল মন্দির। এর প্রথমে তো মদন গোপাল আসেন, তারপর রাধারানী মন্দিরে আসেন।
এই রাধারানীর বিরহে তখন মদন গোপালের একটা বিরহ সৃষ্টি হয়, ওই বিরহ থেকে বিরহী। আর মদন গোপাল আমরা এটা শুনেছি বা এটা জানি আমরা, মদন গোপাল এখান থেকে কিছুটা দূরে আয়েশপুর নামে এক জায়গা আছে। মদন গোপাল ভোগের পর যখন মূল মন্দির বন্ধ হয়ে যায়, ওখানে খুব মনোরম পরিবেশ, ওই মনোরম পরিবেশেই মদন গোপাল আয়েশ করতে যেত, ওই থেকে ওই জায়গার নাম আয়েশপুর। আর মন্দিরের অপোজিটেই যমুনা নদী আছে, যমুনা নদীর অপোজিটেই যে গ্রাম বা যে পাড়াটা রয়েছে সেটাকে আমরা ভোগের পাড়া বলছি। মদন গোপালের যে যত ভোগের দ্রব্য সামগ্রী, সব ওই মন্দিরের দ্রব্য সামগ্রী সব ওই ভোগের পাড়া থেকে আসতো। ওই ভোগের পাড়া থেকে আসার জন্য ওই নাম হয়, ওই পাড়ার নাম ভোগের পাড়া। গোপাল স্বয়ং রয়েছে, রাধারানী রয়েছে, বলরাম রয়েছে, বলরাম রেবতী রয়েছে, জগন্নাথ রয়েছে আর নারায়ণ রয়েছে। আর এদিকে আরেক গোপাল আছে, ওপরে নৃসিংহদেব আছে। ওনাদের সাথে এনাদেরও পুজো হয়? হ্যাঁ, এনাদের সবারই নিত্য ভোগ হয়। আচ্ছা, ভোগ কি আপনি রান্না করেন? হ্যাঁ, ভোগটা আমি রান্না করি। প্রত্যেকদিন কি ভোগ হয়? হ্যাঁ, প্রত্যেকদিন অন্ন হয়, ডাল হয়, একটা রসা হয়, একটা সবজি হয়, ভাজা হয়, চাটনি হয়, পরমান্ন হয়। আবার যেদিন অন্ন না হয় সেদিন পুষ্পান্ন হয়, পুষ্পান্ন না হলে যুগলান্ন হয়। আচ্ছা, আর এখন রান্না হচ্ছে, ভোগ রান্না হচ্ছে, তাই তো? হ্যাঁ, প্রায় হয়েই এসছে, আচ্ছা আচ্ছা, অন্নটা হলেই হয়ে যাবে। আচ্ছা। আর সন্ধ্যাবেলায় কি শীতল দেওয়া হয়? আর সন্ধ্যাবেলা ফল, মিষ্টি, ছানা, দুধ সেগুলো দিয়ে শীতল দেওয়া হয়। আচ্ছা, প্রথমেই বলুন কেমন আছেন? ভালো আছি। ঠাকুরের ইচ্ছায় ভালোই আছে? হ্যাঁ, ঠাকুর ইচ্ছে ভালো আছে। আচ্ছা, আপনার পরিচয়টা যদি একটু দেন তাহলে খুব ভালো হয়। আমার পরিচয় মানে মন্দিরের? হ্যাঁ, বিরোহী মদন গোপাল মন্দির, যে মন্দিরটা আপনার সামনে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এই মন্দিরের পরিচালন কমিটির আমি সম্পাদক। আমার নাম শ্রী শান্তিসেনা রায়, বিরোহী রায়পাড়া। আচ্ছা আচ্ছা, আমি শুনেছি এই যে যমুনা নদী, হ্যাঁ 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 এই যমুনা নদীতে নাকি নিম কাঠ ভেসে এসেছিল। হ্যাঁ, তো এখন তো যমুনা নদী আর নেই, ও তো মজে গেছে, দেখাই যাচ্ছে কৃষি জমি হয়ে গেছে। তো এই যমুনা নদীতে যে আজ থেকে 300 বছর আগে যে নিম কাঠ ভেসে এসেছিল, সেই ঘটনাটা যদি একটু বলেন। এই যে আপনি এই যে গোপাল মন্দির দেখছেন, হ্যাঁ। এই গোপাল মন্দিরের যে গোপাল এবং রাধিকাকে দেখতে পাচ্ছেন আপনি, হ্যাঁ। এ নিয়ে বেশ কিছু আগে একদিন আমাদেরই পাশের গ্রাম হ্যাঁ। হালদাপাড়া, আচ্ছা হালদাপাড়া ওটাতে ঘোষপাড়া ছিল। আচ্ছা। সেই ঘোষের মধ্যে যার সবচেয়ে ভালো অবস্থা, তার নাম ছিল বৃন্দাবন ঘোষ। আচ্ছা বৃন্দাবন ঘোষের কোনো সন্তানই ছিল না। আচ্ছা সে প্রতি মন্দিরে মন্দিরে ঘুরে 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 যাতে এত পুত্র সন্তান হয়, সে এবং তার বউ অনেক ঠাকুরের কাছে গিয়েছিল, কিন্তু যখন দেখলো তাদের পুত্র সন্তান এলো না, হ্যাঁ। বাধ্য হয়ে তখন স্ত্রীর সাথে পরামর্শ করে ওরা একদিন রাত্রে, গভীর রাত্রে বলছে চলো আমরা বৃন্দাবনে গিয়ে থাকবো। আচ্ছা সেই সময় ওরা এই যে আমাদের এই মন্দিরের পাশ দিয়ে, পাশে আর একটা মন্দির আছে চণ্ডী মন্দির, আচ্ছা সেই চণ্ডী মন্দিরের পাশ দিয়ে গভীর বরুণ জঙ্গলের ভেতর দিয়ে যখন যাচ্ছিল, সেই সময় দেখে রাত্রি তখন 2টো বাজে, একটা বাচ্চা শিশুর কান্না শুনতে পাচ্ছে। আচ্ছা তখন তাড়াতাড়ি ছুটে গিয়ে তারা সে ওই যে চণ্ডী মন্দিরের ভেতরে দেখে যে একটা বাচ্চা শিশু সেখানে শুয়ে শুয়ে কাঁদছে। তখন তারা তাকে কোলে করে নিয়ে বলে চল, এই আমাদের শিশু, আমার পুত্র সন্তান, চল একে নিয়ে আমরা গিয়ে এখন থেকে বেরিয়ে মানুষ করব। সেইভাবে সে মানুষ হতে লাগলো। আচ্ছা যেহেতু ঘোষ বাড়ি, তাহলে ওদের অনেক গরু টরু ছিল, ও গরু চড়াতো। এই পাশের যে গ্রামটা আছে এই যমুনার ওই পাশে, ওটা হচ্ছে ভোগের পাড়া বলে নাম ওই গ্রামের। আচ্ছা আচ্ছা ওখানে প্রচুর শস্য হতো, ফলন হতো, এবং এই ঠাকুরের খাবার কিন্তু ওইখান থেকে আসতো, যার জন্য ভোগের পাড়ার নাম হয়েছে। আচ্ছা আচ্ছা, ওই গ্রাম থেকে আসতো? হ্যাঁ, ওই গ্রাম থেকে আসতো। আর ওই যে ছেলেটাকে কুড়িয়ে পেয়েছিল, সেই বলরাম বাবু, সে ওর নাম রেখেছিল গোপাল। আচ্ছা ওই গোপাল রোজ গরু নিয়ে নিয়ে ওই ভোগের পাড়ায় বেড়াতে নিয়ে যেত, এখানে খাইয়ে টাইয়ে রাত্রে ফিরে। কিন্তু গোপাল কী করতো, ওই গরু ছেড়ে দিয়ে ও গিয়ে গাছের ওপর চুপ করে বসে থাকতো। আচ্ছা এই না দেখে গ্রামের লোকেদের খুব রাগ হলো, ক্ষোভ হলো। সে বলরাম বাবুর কাছে এসেছে, বলছে দেখো তোমার ছেলে রোজ এরমভাবে গরু নিয়ে যায়, গরু ছেড়ে দেয়,
আর আমাদের সব ফসল খেয়ে না, আমরা কিন্তু শুনবো না তুমি এরা যদি ব্যবস্থা না নাও। তারপরে গোপালকে খুব বুঝিয়ে টুজিয়ে বললো। গোপাল বললো ঠিক আছে যাও, তোমরা যাও। তারা বাড়ি ফিরে গেল। পরের দিনই আবার ওইরকমভাবে গরু ছেড়ে দিয়ে ও গাছের পাশে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। সেই সময় পাড়ার লোকেরা সব ওকে ঘিরে ধরেছে। আচ্ছা যেই ঘুরিয়ে ধরেছে ও তখন ওকে দৌড়িয়ে গিয়ে একটা নিম গাছের মধ্যে ঢুকলো। আচ্ছা ওমা ঢুকলো মানে কি, ও যখন গেল নিম গাছটা ফাঁক হয়ে গেল, তার মধ্যে এরা আর খুঁজে পেল না তাকে। আচ্ছা আচ্ছা কিছুক্ষণ পরে সন্ধ্যের পর হয়ে আসছে, তখন দেখে যে ও আবার সব গরু নিয়ে ফিরে বাড়ি চলে যাচ্ছে। আচ্ছা তখন এর কিরাম হলো, ঠিক সেই দিনই হ্যাঁ আমাদের এই কৃষ্ণচাঁদ মহারাজ কৃষ্ণনগরের যে রাজা বসে আছেন, ওনাকে একটা স্বপ্ন দিল আচ্ছা যে দেখো যে বিরোহীর এইরাম যমুনার পাশ দিয়ে আমি কিন্তু একটা কাঠ হিসেবে ভেসে ভেসে যাব, আচ্ছা তোমরা আমাকে নিয়ে ওই মন্দিরে, ওখানে একটা মন্দির করে আমাকে স্থাপিত করবা। আচ্ছা ওই যে কাঠটা নিয়ে ভেসে যাচ্ছিল হ্যাঁ হ্যাঁ তারে নিয়ে এসে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হলো। আচ্ছা এই হচ্ছে সেই গোপাল। আচ্ছা আর এই যে কি গোপাল এখানে থাকার সময় বেশ কিছুদিন ও রাধিকার জন্য শুধুই কাঁদতে আরম্ভ করলো। কিছুদিন পরে রাজাকে আবার একটা ফোন দিল যে আমি ওখান দিয়ে যাচ্ছি, স্বপ্ন দিল যমুনা নদীতে যে হ্যাঁ যমুনা দিয়ে ভেসে যাবো, রাধিকার ওরা ওকে নিয়ে এসে আমার পাশে স্থাপিত করবি। আচ্ছা ওই সেই কাঠটা নিয়ে এসে তাকে রাধিকা হিসেবে ওই পাশে, আপনারা এখন যেটা দেখছেন এই সেই কাঠেরই রাধা কৃষ্ণ আচ্ছা ওইটা গোপাল রাধিকা। হরে কৃষ্ণ। তো আমি আয়েশপুর থেকে এসেছি আমাদের এই মদন গোপাল মন্দিরে। তো আমাদের মদন গোপাল আয়েশপুরের নামকরণ হয়েছে কারণ আমাদের মদন গোপাল ওখানে যে আয়েশ করে, তাই ওখানকার নাম হয়েছে আয়েশপুর। তো এখানে আমার মদন গোপালের কৃপায় আমি প্রত্যেক মাসে অন্তত 4-5 দিন আসি, এসে ভগবানের কথা এখানে ভক্তদের মাধ্যম দিয়ে ভগবান কথা শ্রবণ করানো হয়। তো মদন গোপাল খুবই আমাদের মানে জাগ্রত ঠাকুর, রাধারানী। তো এটা হচ্ছে কি রাজা কৃষ্ণচন্দ্রের বিগ্রহ প্রতিষ্ঠা, উনি প্রতিষ্ঠা করে গেছেন। প্রত্যেক বছর রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতেও স্বয়ং কৃষ্ণনগরে রাধা মদন গোপাল যান, ওখানকার সেবা 1 মাস ধরে ভগবান ওখানে সেবা পূজা নিয়ে তারপরে আবার এখানে চলে আসেন। আর এখানে খুবই ভক্তবৃন্দ হয়। তো প্রত্যেক একাদশীতে, তারপরে ভগবানের আবির্ভাব তিথিতে, সমস্ত ভগবানের যতগুলো আবির্ভাব আছে তো সবগুলোতেই এখানে আমরা পালন করি জাগ্রতভাবে। আর প্রত্যেক দিন মদন গোপালের ভোগ হয়, 4 বার করে ভোগ দেওয়া হয়, অন্নপ্রসাদ ভোগ রান্না করে ভগবানকে দেওয়া হয়, আরতি ইত্যাদি কীর্তন সবই হয়। আর এখানে আমি আসি ভগবানের কথা বলতে, প্রায় দিনই আসা হয়। ঠিক আছে রাধে 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 রাধে, জয় রাধা মদন গোপাল ভগবান কি। তো বন্ধুরা এই মদন গোপাল মন্দিরের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা বন্ধুরা, আমার কি ভিডিও আপনারা দেখছেন না? একটাও লাইক পাচ্ছি না, সাবস্ক্রাইব পাচ্ছি না। তো ভিডিও দেখুন, আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকুন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।